Hello students, welcome back to my YouTube channel MR Physics. MR Physics চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যে তোমাদের ক্লাস 12 এর যে ফোর্থ সেমিস্টারে তোমরা প্রত্যেকেই জানো যে রেসপেক্টিভ টাইপের যে পরীক্ষা কোশ্চেন হবে এবং আমাদের 5টা ইউনিট থেকে যে পরীক্ষা হবে তার প্রত্যেকটা মার্ক ডিভিশন কিন্তু দেওয়া রয়েছে। তার মধ্যে যে একটা ইউনিট সেটা হচ্ছে ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার বা ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। এই যে একটা চ্যাপ্টার বা পদার্থের যে দ্বৈত সত্তা বা বিকিরণের যে দ্বৈত সত্তা, এই যে চ্যাপ্টারসটা রয়েছে, এই চ্যাপ্টার্স থেকে টোটাল আমাদের কিন্তু 4 মার্কস কিন্তু ভ্যারি করছে বা এখানে ওয়েটেজ হচ্ছে 4 মার্কসের। এই 4 মার্কসের যে এখান থেকে যে কোশ্চেনটা হবে সেখানে আমরা সেই চ্যাপ্টারের যে ফার্স্ট সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম থিওরি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো, ব্যাপারটা হচ্ছে কি যে কোনো চ্যাপ্টারসে আমরা যখন পড়বো বা যে কোনো চ্যাপ্টার যখন আমরা ঢুকবো তখন তার মেইনলি হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টটা কিন্তু আমাদেরকে জানতে হবে। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স, এই কোয়ান্টাম মেকানিক্সে যে আমরা ঢুকবো, আজকে যে আমরা কোয়ান্টাম মেকানিক্সের অনেকগুলো আমি বোর্ড ওয়ার্ক করে রেখেছি বা বিভিন্ন কিছু লিখে রেখেছি যে ডাটাগুলো আমাদের কাজে লাগবে। তো ব্যাপারটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সকে আমরা যে পড়বো তার যে ইন্ট্রোডাকশন পার্ট বা আজকের যে ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস। তাহলে এই ক্লাসে আমরা মূলত কি শিখবো বা কোয়ান্টাম জিনিসটা কি বা এই চ্যাপ্টারটা কেন আমাদের কি দরকার পড়া, সেটা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত একটু বলবো। দেখো, প্রথমত হচ্ছে ইন্ট্রোডাকশন যে আমাদের রয়েছে, ইন্ট্রোডাকশন ক্লাস, তার যে ইন্ট্রোডাকশনটা যদি আমি বলি তাহলে কোয়ান্টাম অর্থাৎ যে মডার্ন ফিজিক্স, আমাদের যে ফিজিক্সের একটা পার্ট হচ্ছে মডার্ন ফিজিক্স, এই মডার্ন ফিজিক্সের একটা অন্যতম যে অধ্যায় সেটা হচ্ছে কোয়ান্টাম পদার্থবিদ্যা বা একটা মূল স্তম্ভ আমরা বলতে পারি, সেটা হচ্ছে কোয়ান্টাম পদার্থবিদ্যা বা কোয়ান্টাম বলবিদ্যা। তো ম্যাটারটা হচ্ছে এই কোয়ান্টাম বলবিদ্যা জিনিসটা কি, অর্থাৎ এটা আমরা জানবো কেন, আমাদের জানার কি দরকার রয়েছে। না তো বলছে যে এটা একটা পদার্থের বা কোনো একটা পরমাণুর যে অভ্যন্তরীণ জগৎকে নিয়ে কিন্তু আলোচনা করবে। অর্থাৎ কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টামের যে আমরা ঘটনাগুলো পড়বো, অর্থাৎ কোয়ান্টাম বলবিদ্যা আমাদের কি দরকার। না তো বলছে এটা একটা কোনো একটা পরমাণু তার যে অভ্যন্তরীণ জগৎ বা কোনো একটা পদার্থের যে অভ্যন্তরীণ জগৎ বা একটা মাইক্রোস্কোপিক জগৎ বা আণুবীক্ষণিক জগৎকে নিয়ে আলোচনা করবে, সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। কোয়ান্টাম বলবিদ্যা আণুবীক্ষণিক জগৎ, কোয়ান্টাম বলবিদ্যা আণুবীক্ষণিক জগৎ বা আমরা যেটাকে বলতে পারি যে পদার্থের অভ্যন্তরীণ জগৎকে নিয়ে আলোচনা করবে। আমরা তো বহির্জগতে বিভিন্ন আলোচনা করেছি, আমরা ইলেকট্রিক কারেন্ট, আলো, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা পড়েছি, কিন্তু এখানে যে অভ্যন্তরীণ যে জগৎ, অর্থাৎ কোনো একটা ধাতব পৃষ্ঠে, যেমন আমরা সোলার প্যানেলগুলো বুঝি, সে ধাতু, ধরে নাও যে এটা একটা যদি আমার সোলার প্যানেলের ধাতু হয়, তাহলে এখানে এসে আলো পড়লো, ওর ভিতরে যে কতগুলো পরমাণু রয়েছে সেখান থেকে ইলেকট্রন বেরোলো, এই যে তার অভ্যন্তরীণ জগৎগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করবে, সেটাই হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম ফিজিক্স। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারে আমরা তাহলে জানবো কি, বললাম যে কোনো একটা পরমাণুর যে অভ্যন্তরীণ জগৎ বা তার যে মাইক্রোস্কোপিক যে আণুবীক্ষণিক যে ম্যাটারগুলো, সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব কোয়ান্টাম বলবিদ্যাতে। তো দেখো যে কোয়ান্টাম তত্ত্ব, এই যে চ্যাপ্টারটাতে আমরা কতগুলো ইন্ট্রোডাকশন পার্টে আমাদেরকে জিনিসগুলো জানতে হবে, যে কোয়ান্টামের যে সূত্রপাত কেন হয়েছিল, কোয়ান্টাম এই যে ধারণাটা, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের যে সূত্রপাত কি দরকার হয়েছিল। না তো বলছে যে আলোর যে তরঙ্গ তত্ত্ব বা ওয়েভ ফর্ম, আমরা কিন্তু জানি যে আলোর তরঙ্গের আকারে চলে, এর একটা অভাবনীয় সাফল্য আমরা পেয়েছি। অর্থাৎ আলো যে তরঙ্গের আকারে চলে, এর আমরা অভাবনীয় সাফল্য কিন্তু পেয়েছি। এর সাহায্যে আমরা যে সমস্ত জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পুঙ্খানুপুঙ্খভাবে সক্ষম হয়েছি, সেটা হচ্ছে আলোর ব্যতিচার ধর্ম, অর্থাৎ আলোর যে অপবর্তন, আলোর যে সমাবর্তন, ইটিসি, এই সমস্ত ধর্মগুলোকে কিন্তু আমরা আলোর যে তরঙ্গ তত্ত্ব, অর্থাৎ আলোর যে ওয়েভ ফর্ম, এই ওয়েভ ফর্মের সাহায্যে কিন্তু আমরা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে আমরা কিন্তু সক্ষম হয়েছি। কিন্তু এই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা পরমাণুর যে অভ্যন্তরীণ জগৎ,
পরমাণুর যে আণুবীক্ষণিক জগৎ সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। যখন আমরা দেখেছিলাম প্রায় 20 শতাব্দীর প্রথম দিকে বিভিন্ন বৈজ্ঞানিকরা যখন তাদের তাত্ত্বিক বিশ্লেষণগুলোকে নিয়ে যখন আলোচনা করতে গিয়ে কোয়ান্টাম তত্ত্বকে বিস্তারিতভাবে আলোচনা করতে গিয়ে তিনারাও কিন্তু হতবাক হয়ে গেছিলেন। হ্যাঁ, এই কোয়ান্টাম তত্ত্বকে বিশ্লেষণ করতে গিয়ে, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা যে সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করব সেটা আমাদের বাস্তব জীবন বা বাস্তব জগতের ধরাছোঁয়ার বাইরে একেবারে, অর্থাৎ আমাদের সাধারণ অভিজ্ঞতার বাইরে, যেটাকে আমরা বলতে পারি। অর্থাৎ আমরা এখানে বিস্তারিত শিখব, স্টেপ বাই স্টেপ আমরা ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু জেনে ফেলবো। তো মেইনলি আমরা দেখলাম যে আলোর যে তরঙ্গ তত্ত্ব, দেখো ব্যাপারটা হচ্ছে আলোর যে তরঙ্গ তত্ত্ব বা আলোর যে ওয়েভ ফর্ম আকারে যে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় যে প্রভাব বিস্তার করে বা এক জায়গা থেকে অন্য একটা জায়গায় যে যায়, এর একটা আমরা অতুলনীয় অভাবনীয় একটা আমরা সাফল্য পেয়েছি। আমি যেটা বললাম, যার সাহায্যে আমরা কি করেছি যে আলোর ব্যতিচার ধর্ম, আলোর অপবর্তন, আলোর যে সমবর্তন, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পুঙ্খানুপুঙ্খ সম্ভব হয়েছে। কিন্তু এছাড়াও আরো কিছু যে ঘটনাগুলো রয়েছে, যেমন আমরা বলতে পারি ফটো ইলেকট্রিক ইফেক্ট, যে ঘটনা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, শুধু শুনে রাখো এখন যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপর হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, অর্থাৎ যেটাকে আমরা কৃষ্ণ বস্তু বিকিরণ বলি। এছাড়া অ্যাটমিক স্পেকট্রা, অর্থাৎ যে পারমাণবিক বর্ণালী, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমরা এই কোয়ান্টাম ওয়েভ ফর্মের সাহায্যে, অর্থাৎ আলোর যে তরঙ্গ ধর্ম বা আলো যে তরঙ্গায়িত ভাবে চলে এর যে ওয়েভ ফর্ম, তার সাহায্যে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভবপর হয়ে ওঠেনি। তার জন্য আমরা কি করেছি যে কোয়ান্টাম তত্ত্বের দরকার হয়েছিল, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা কিন্তু যে অ্যাটমিক স্পেকট্রা, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই সমস্ত ঘটনাগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ব্যাখ্যা করতে সম্ভবপর হয়েছিল। তাই আমরা কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত বৈজ্ঞানিকরা করেছিলেন। তো প্রশ্ন এখান থেকে, অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্ট থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে, মেইনলি আমি তোমাদের জন্য আমি লিখেছি, তোমরা অবশ্যই এটাকে তোমরা স্ক্রিনশট করে নেবে। এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন আসে ইন্ট্রোডাকশন পার্ট থেকে, অর্থাৎ শর্ট লেভেলের কিন্তু কোশ্চেন তুলে দেবে। তোমরা প্রত্যেকেই জানো, যেহেতু এমসিকিউ ভার্সনের পরীক্ষা হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই জেনে ফেলেছো যে এমসিকিউ ভার্সনের পরীক্ষা হয়ে গেছে, এটা ঠিক আছে, কিন্তু তোমাদের তো কোশ্চেনের প্যাটার্ন তো 2+3+5, অর্থাৎ 1+1 হতে পারে, 3 এর জায়গায় 1+2 হতে পারে, 2+1 হতে পারে, 1+1+2 হতে পারে, এগুলো জায়গা থাকতে পারে। তার জন্য এই কোয়ান্টাম তত্ত্বের যে ইন্ট্রোডাকশন পার্ট, এই ইন্ট্রোডাকশন পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়। তোমাকে বলবে যে কোয়ান্টাম তত্ত্ব বলতে কি বোঝায় সাধারণত, তাহলে আমরা বলবো কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে এমন একটা জিনিস যেটা মাইক্রোস্কোপিক জগৎকে নিয়ে আলোচনা করবে, অর্থাৎ আণুবীক্ষণিক জগৎকে নিয়ে আলোচনা করবে, বা আমরা বলতে পারি পরমাণুর অভ্যন্তরীণ জগৎ, অর্থাৎ তার ভিতরের যে বিশদ আলোচনাটা করবে, সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম ফিজিক্স। এবং যে পরমাণুর যে অভ্যন্তরীণ জগৎ যেটা আমি বললাম, বা আণুবীক্ষণিক যে জগৎ যেটার কথা আমি বললাম, সেগুলো বিস্তারিত আলোচনা করব পয়েন্ট টু পয়েন্ট ধরে। তোমরা দেখবে প্রত্যেকটা পয়েন্ট আমি ছেড়ে যাব না, ধীরে ধীরে আলোচনা করব। তারপরে ব্যাপারটা হচ্ছে আমি লিখে রেখেছি কেন, অবশ্যই যে পরমাণুর অভ্যন্তরীণ জগতের আলোচনাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের মূল কাজ। এখানে মূলত আমরা আণুবীক্ষণিক জগৎ, একটু বানান মিস্টেক হয়েছে, আণুবীক্ষণিক জগৎ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, লিখে দিয়েছি আমরা এখানে। ইন্ট্রোডাকশন পার্ট থেকে কিন্তু তোমার ক্লাসে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তাকে, তাহলে আমরা বলবো বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের প্রচলন করে কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত করেছিলেন, বা কোয়ান্টাম তত্ত্ব এর যে প্রবক্তা হলেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক 1900 সালের দিকে। যখন দেখলেন যে আলোর তরঙ্গ তত্ত্বের অভাবনীয় সাফল্য থাকা সত্ত্বেও আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করতে পারছি না, তখন আমরা দেখলো যে ব্ল্যাক বডি রেডিয়েশনকে আমরা ব্যাখ্যা করতে পারছি না, তারপরে দেখলো যে কি বলে যেন অ্যাটমিক স্পেকট্রাকে আমরা ব্যাখ্যা করতে সম্ভবপর হচ্ছি না, তখন
তখন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক প্রায় 1900 সালের দিকে তিনি আসলেন এবং আসার পর তিনি 1900 সালের দিকে তিনি কি করলেন যে ওই মানে কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত ঘটালেন। তাহলে এখানে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, খুব মাথায় রাখবে, খুব হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে। তাহলে আমরা বলবো কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তাহলে আমরা বলবো 1900 খ্রিস্টপূর্বাব্দে। 3 নাম্বার কথা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত হয়েছিল কেন? 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, তোমরা কিন্তু খুব ডেডিকেটেড ভাবে কিন্তু অ্যান্সার দেবে যে কোয়ান্টাম তত্ত্বের যে সূত্রপাত এটা হওয়ার একটাই কারণ যে আলোর যে তরঙ্গ তত্ত্ব বা আলোর যে ওয়েভ ফর্ম এর একটা অভাবনীয় সাফল্য ছিল। অভাবনীয় সাফল্য থাকার পরেও ফটো ইলেকট্রিক ইফেক্ট, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং অ্যাটমিক স্পেকট্রা এই সমস্ত ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে কিন্তু সম্ভবপর ছিল না। এই সমস্ত ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে সম্ভবপর হয়ে ওঠেনি কার সাহায্যে? না তো আলোর যে ওয়েভ ফর্ম তার সাহায্যে। তাই বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক 1900 খ্রিস্টপূর্বাব্দের দিকে তিনি কিন্তু কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত ঘটিয়েছিলেন। পরীক্ষায় কোশ্চেন আছে, খুব মাথায় রাখবে। আমি বললাম কি কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে, কত সালে কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত হয়েছিল এবং কেন সূত্রপাত ঘটানো হয়েছিল, কেন সূত্রপাত ঘটানো হয়েছিল, কেন অ্যান্সার হবে 2 মার্কসের। আমরা ওখানে বলবো যে আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে সমবর্তন, অপবর্তন, ব্যতিচার ইত্যাদিকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা সম্ভব হলেও ফটো ইলেকট্রিক ইফেক্ট, অ্যাটমিক স্পেকট্রা, ব্ল্যাক বডি রেডিয়েশন এই সমস্তগুলোকে ব্যাখ্যা করা সম্ভবপর হয়ে ওঠেনি। তাই কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত ঘটান বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। মূলত কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত ঘটাতে গিয়ে মূলত ব্ল্যাক বডি রেডিয়েশনের উপরই পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশনকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করার জন্যই সূত্রপাতটা ঘটিয়েছিল। তারপরে আমরা দেখেছিলাম যে এর সাথে ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে, অ্যাটমিক স্পেকট্রা, সমস্ত কিছু করা যাচ্ছে। মেইনলি পরীক্ষায় যদি কোশ্চেন আসে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক মূলত কোন ঘটনার জন্য বা মেইনলি কোন ঘটনার জন্য তিনি কি বলে জানো ওই কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত ঘটিয়েছিলেন? তাহলে আমরা বলবো মূলত ব্ল্যাক বডি রেডিয়েশন কে আলোচনা করার জন্যই তিনি কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত ঘটিয়েছেন। এগুলো কিন্তু খুব ডেডিকেটেড ভাবে অ্যান্সার দিতে হবে এবং খুব মাইন্ডসেটে রাখতে হবে এবং ইন্ট্রোডাকশন পার্ট থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসবে। তারপর আমি লিখেছি দেখো কোয়ান্টাইজড। হোয়াট ইজ কোয়ান্টাইজড? পরীক্ষায় ভালো কোশ্চেন। কোয়ান্টাইজড জিনিসটা খুব ভালো করে বুঝবে তোমরা। দেখো আমি যদি তোমাকে বলি এখন যে কোয়ান্টাইজড রাশিটা কি, আমি তো দেখো লিখেছি বা লেখা রয়েছে তোমাদের দেখো বোর্ডে যে কোয়ান্টাইজড জিনিসটা কি, না তো বলছে একটি প্রাথমিক সংখ্যার সাথে একটি পূর্ণ সংখ্যা গুণ করে যে রাশি পাওয়া যায় তাকে কোয়ান্টাইজড রাশি বলে এবং ওই প্রাথমিক সংখ্যাটাকে কোয়ান্টাম বলা হয়। ব্যাপারটা দেখো কোয়ান্টাম জিনিসটা কি। এখন আমরা যদি ইন্ডিয়ান কারেন্সিকে মনে করি বা আমাদের ভারতীয় যদি মুদ্রাকে মনে করি, এখন তোমার কাছে সর্বনিম্ন কত টাকা চলছে বলো তো? আমরা জানি 1 টাকা। 1 টাকা যে আমাদের পয়সাটা থাকে সেটা আমাদের চলছে। এর আগে ছিল 50 পয়সা, তার আরো আগে যদি আমরা দেখি তাহলে 10 পয়সাও চলতো। কিন্তু এখন সবচাইতে সর্বনিম্ন কারেন্সি সেটা হচ্ছে 1 টাকা। তার নিম্ন কিন্তু এখন 2025-এর সেশনে কিন্তু চলছে না। কারো কাছে তুমি দেখাতে পারবে না যে 50 পয়সা কোনো দোকানে গিয়ে আমি কিছু কিনলাম বা দেবে, এরকম ব্যাপারটা নেই। সর্বনিম্ন যেটা চলছে সেটা হচ্ছে 1 টাকা। এখন এটা আমি ধরো কোনো একটা কিছু পরিমাপ করব, এখন তুমি ধরো কাউকে বললে যেহেতু আমাদের 50 পয়সা চলছে না, সর্বনিম্ন কারেন্সি কত? 1 টাকা। সর্বনিম্ন কারেন্সি কত? 1 টাকা। এখন তুমি দোকানে গিয়ে তুমি কিছু কিনবে, কিছু পরিমাপযোগ্য জিনিস কিনবে। তুমি হয়তো একটা তুমি 2 কেজি হয়তো মুড়ি কিনতে গিয়ে তোমার দেখা গেল তোমার দাম লাগছে বা কোনো একটা জিনিস কিনতে গিয়ে তোমার দাম লাগছে, ধরে নাও যে আমি দেখলাম 50 টাকা 50 পয়সা। এরকম কি হয়েছে? এখন তুমি দিতে পারবে কাউকে? সম্ভব?
এখন তো হবে না। অর্থাৎ কোনো একটা জিনিসের দাম 150 টাকা হতে পারে, 160 টাকা হতে পারে, 300 টাকা হতে পারে, 400 টাকা হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে যদি বলা হয় তুমি একটা মানুষকে গিয়ে 50.5, দেখো আমি লিখছি এখানে, দেখো 50.5 এত টাকা দাও, এখনকার যুগে তোমাকে দেওয়া সম্ভব? এখন অর্থাৎ 2025-এর সেশনে ইন্ডিয়ান কারেন্সিতে তুমি কাউকে 50.5 টাকা দিতে পারবে? দেওয়া সম্ভব? সম্ভব নয়। কারণ এখন সর্বনিম্ন প্রাথমিক বা মৌলিক যে সংখ্যা সেটা হচ্ছে 1 টাকা। সেটা কত টাকা? 1 টাকা। এখন যদি তোমাকে বলা হয় কাউকে তুমি 50টা টাকা দাও বা তুমি কারো কাছ থেকে নেবে, সম্ভব এটা? তাহলে আমি কি করব, যে একটা এমন একটা প্রাথমিক রাশি বা মৌলিক সংখ্যা আছে সেটা হলো 1 টাকা, তার 50 গুণ দেওয়া যেতে পারে। কাউকে 50 টাকা দিতে হবে, ধরে নাও কাউকে 50 টাকা দিতে হবে, 50 টাকা, এটা বাদ দিয়ে দাও, 50 টাকা দিতে হবে। তাহলে আমি বলতে পারি এমন একটা প্রাথমিক সংখ্যা বা এমন একটা মৌলিক সংখ্যার অস্তিত্ব আছে, মৌলিকের অস্তিত্ব আছে, যার সাহায্যে একটা পূর্ণ সংখ্যা যদি গুণ করি, 50 কে গুণ করি, তাহলে কত হয়? 50 টাকা। তাহলে এই প্রাথমিক সংখ্যাটার নাম হলো কোয়ান্টাম, আর এই মিলিত সংখ্যাটার নাম হলো কোয়ান্টাইজড রাশি। দেখো হয়তো বুঝতে পারলে না ব্যাপারটা। দেখো আমি তোমাকে বললাম যে এখন বর্তমান ভারতীয় মুদ্রা ইন্ডিয়ান কারেন্সিতে সর্বনিম্ন পয়সা হচ্ছে 1 টাকা। এটা হলো মৌলিক বা প্রাথমিক। তুমি কাউকে 3000 টাকা দেবে, তাহলে তুমি কি করতে পারো? 1-এর 3000 গুণ, 1-এর 3000 গুণ। তাহলে এই যে এমন একটা মৌলিক সংখ্যা আছে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী, এখন 2025 সেশন হতে পারে, 2030 সেশনে হয়তো 1 টাকাও চলবে না, 2 টাকা হতে পারে, তখন সেই মৌলিক বা প্রাথমিক সংখ্যাটা হবে 2। তখন সেই মৌলিক বা প্রাথমিক সংখ্যাটা হবে 2 টাকা। এমন দেখা গেল 10 বছর পর হতে পারে যে 1 টাকা 2 টাকাই চলছে না, সম্পূর্ণ 5 টাকা পর্যন্ত চলবে বা 5 টাকাটা চলবে সর্বনিম্ন। তখন সেখানকার বা সেই সময়কার তখন তোমার সর্বনিম্ন বা ইন্ডিয়ান কারেন্সির মৌলিক বা প্রাথমিকটা হচ্ছে কত? 5। তোমাকে ধরো এখনকার সেশনে বিবেচনা করে আমি দেখলাম যে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নাও যে 1 টাকা হচ্ছে তোমার মৌলিক বা প্রাথমিক, যেটা চলছে বর্তমানে। তোমাকে কাউকে 1000 টাকা দিতে হবে, তাহলে তুমি করবে কি? তাহলে তুমি করবে যে প্রাথমিক এমন একটা সংখ্যা আছে, তার সাথে আমি 1000 গুণ করব। তাহলে কত হচ্ছে? 1000 1-কে 1000, মানে কাউকে আমাকে 1000 টাকা দিতে হবে। তাহলে আমি 1 টাকা করে বলছি এমন একটি প্রাথমিক সংখ্যা আছে, তাকে আমি 1000 বার দিব, তাহলে 1000 টাকা হয়ে যায়। তাহলে সেই প্রাথমিক সংখ্যাটা, সেটাকেই বলা হয় কোয়ান্টাম। আর ওই প্রাথমিক সংখ্যার সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ করেছি। দেখো 1000 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে প্রাথমিক সংখ্যা বা মৌলিক সংখ্যার সাথে গুণ করে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হলো কোয়ান্টাইজড রাশি। তাহলে আমরা বলতে পারি কোয়ান্টাইজড রাশির ইকুয়েশন হচ্ছে প্রাথমিক বা মৌলিক সংখ্যা ইনটু পূর্ণ সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে কোয়ান্টাইজড রাশি। ইকুয়ালস টু হচ্ছে কি? তাহলে কোয়ান্টাইজড রাশি। তাহলে তুমি দেখো, এটা হলো সংখ্যার ক্ষেত্রে আমি তোমাকে বোঝালাম, তার জন্য আমি লিখেছি তোমাদেরকে। দেখো যে একটি প্রাথমিক সংখ্যা সেটা হচ্ছে 1, বর্তমান 2025-এর ইন্ডিয়ান কারেন্সি। একটি প্রাথমিক সংখ্যার সাথে একটি পূর্ণ সংখ্যা 1000 গুণ করে যে রাশি পাওয়া যায় তাকে কোয়ান্টাইজড রাশি, মানে এটা হলো কোয়ান্টাইজড রাশি। এবং ওই প্রাথমিক সংখ্যাটিকে কোয়ান্টাম বলে। এই প্রাথমিক সংখ্যাটাকে বলা হয় কোয়ান্টাম। কাউকে 500 টাকা দিতে হবে, বর্তমান ইন্ডিয়ান কারেন্সিতে 1 টাকা হচ্ছে প্রাথমিক, 1 টাকাটা হচ্ছে কি? তাহলে প্রাথমিক। তাহলে তার সাথে আমি 500 গুণ করব, তাহলে 1-এর 500, একটা হচ্ছে কোয়ান্টাম, আর 1 ইন্টু 500 করে এই টোটালটা হচ্ছে কোয়ান্টাইজড রাশি। যেমন তোমাকে বলতে পারি, ধরে নাও আমরা প্রত্যেকেই জানি কোন একটা এরকম কখনো হয়েছে যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে বা কোনো মৌলের পরমাণু থেকে ধরে নাও একটা ইলেকট্রন বেরিয়ে অন্য একটা মৌলকে দিয়ে দেবে। সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়বে, অন্যজনকে একটা ইলেকট্রন দিয়ে দিবে, ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দিবে। এইরকম কি কোনোদিন হয়েছে যে সোডিয়াম অর্ধেকটা ইলেকট্রন রাখলো একটার মধ্যে, মানে সোডিয়ামের যে সর্বস্থ কক্ষে যে একটা ইলেকট্রন থাকে তার হাফ ইলেকট্রন লাস্ট অরবিটাল রাখলো আর বাকি হাফ ইলেকট্রন অন্য কাউকে দিল? এরকম কি কখনো হয়েছে? জীবনও সম্ভব না। ইলেকট্রন ভাঙা অংশ কখনোই যায় না। অর্থাৎ আমরা জানি পূর্ণ হয় একটা চলে যাবে, না একটা ওর কাছে চলে আসবে। কখনো এইরকম হবে না যে ও ভাঙা অংশ নেবে।
তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা পরমাণুর কাছে ধরে নাও কোনো একটা পরমাণু 10টা ইলেকট্রন ত্যাগ করলো, ধরে নাও, তাহলে অপর কোনো পরমাণু 10টা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো, তাহলে আমরা বলতে পারি যে একটা ইলেকট্রন একটি ইলেকট্রনের কত গুণ, তাহলে 10 গুণ। তাহলে এই ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, সেটাকে বলা হয় কোয়ান্টাম, এবং তার সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ করলে সেটা হয়ে গেল কোয়ান্টাইজড রাশি। মানে আমরা এটা বলতে পারি, ধরে নাও আমরা যে আমাদের ফোর্থ সেমিস্টারের যে প্রথম যে আমাদের থার্ড সেমিস্টার যে প্রথম চ্যাপ্টার ছিল স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, সেখানে আমরা পড়ে এসেছিলাম যে ওই তোমার দুটি বস্তুকে ঘর্ষণের ফলে একটি থেকে অন্যটিতে ইলেকট্রনের যে আদান প্রদান হয়, অর্থাৎ তড়িদাহিত বস্তুর মধ্যে, এটা আমরা পড়েছিলাম। তো ধরে নাও কোনো একটা পরমাণু সে 50টা ইলেকট্রন হারিয়েছে, তার মানে অন্য কোথাও 50টা ইলেকট্রন উদ্ভূত হয়েছে। তার মানে দেখো আমরা কি বলতে পারি না যে একটা ইলেকট্রনের কত গুণ, তাহলে 50 গুণ। ভালো করে বুঝবে দেখো এই জায়গাটা। তাহলে আমি বলতে পারি 10টা ইলেকট্রন কোন জায়গা থেকে বেরোলো, কটা ইলেকট্রন, 10টা। তার মানে আমরা বলতে পারি একটা ইলেকট্রনের 10 গুণ। এরকম কি কখনো হয়েছে 10.2 ইলেকট্রন বেরিয়ে গেছে, 10.5 ইলেকট্রন বেরিয়ে গেছে, 10.6 ইলেকট্রন বেরিয়েছে, এরকম হয়েছে কখনো? জিন্দেগিতে হয়নি বা হবেও না, সম্ভব না। তার জন্য আমরা বলতে পারি ইলেকট্রন, এটাকে বলা হয় কোয়ান্টাম। এটাকে বলা হয় কি? কোয়ান্টাম বা মৌলিক সংখ্যা। তাহলে এর সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ করলে একটি পরিমাপযোগ্য রাশি বা মান পাওয়া যায়, সেটা হলো কোয়ান্টাইজড রাশি। তাহলে আমরা দেখা গেল যে কোনো একটা জায়গা থেকে 10টা ইলেকট্রন নির্গত হয়েছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি একটি ইলেকট্রন, কি লিখতে পারি আমরা? একটি ইলেকট্রন ইনটু 10, অর্থাৎ বলছে একটা পূর্ণ সংখ্যা, এটা হলো একটা পূর্ণ সংখ্যা গুণ করেছি একটা মৌলিক বা প্রাথমিক সংখ্যার সাথে, তাহলে টোটাল যে পেয়েছি সেটা হলো কোয়ান্টাইজড রাশি। তার জন্য আমি লিখেছি একটি প্রাথমিক সংখ্যার সাথে একটি পূর্ণ সংখ্যা গুণ করে যে রাশি পাওয়া যায় তাকে বলা হয় কোয়ান্টাইজড রাশি। তাহলে ইলেকট্রন, একটা ইলেকট্রন ইলেকট্রনীয় আধান, সেটা হলো কোয়ান্টাম, তার সাথে পূর্ণ সংখ্যা গুণ করে যে সংখ্যাটা পেলাম সেটা হলো কোয়ান্টাইজড রাশি। তাহলে জেনে রাখবে যে আধানের কোয়ান্টাইন হলো কি? তাহলে ই। পরীক্ষায় প্রচুর আসে, পরীক্ষায় অন্ততপক্ষে 2 থেকে 3 বার এসছে শর্ট কোশ্চেনের জন্য, যেহেতু আমি বললাম 1+1 কোশ্চেন থাকতেই পারে। তোমরা খেয়ালে রাখবে যে আধানের কোয়ান্টাইন কি। তাহলে আমরা বলবো আধানের কোয়ান্টাইন হচ্ছে ই, মানে 10টা আধান বেরিয়েছে, 15টা আধান বেরিয়েছে, 20টা আধান বেরিয়েছে, তাহলে ই এর 15 গুণ। 100টা আধান বেরিয়েছে মানে ই এর 100 গুণ। 1 কোটি আধান বেরিয়েছে মানে ই এর 1 কোটি গুণ। তাহলে এই 1 কোটিটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ওই ইটা হচ্ছে মৌলিক বা প্রাথমিক, যেটাকে টোটালটাকে বলা হয় কোয়ান্টাইজড রাশি। ওকে, তাহলে আমরা লিখেছি এখানে। তারপরে দেখো আমি লিখে দিয়েছি আধানের কোয়ান্টাম বা কোয়ান্টাম হলো কি? তাহলে ই লিখে দিয়েছি। এইগুলো মানগুলো তোমরা মনে রাখবে যে ইলেকট্রনীয় আধান কত, তাহলে 1.6 × 10⁻⁹ কুলম আমরা জানি, আর তার মাস কত 9.1 × 10⁻31 কেজি, এবং তার গ্রামে হচ্ছে কত 9.1 × 10⁻27 গ্রাম। এটুকু তোমরা মনে রাখবে এবং এই জায়গাগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে। জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ইন্ট্রোডাকশন পার্ট থেকে কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় আসে। তারপরে আমরা যেহেতু এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি। তোমরা দেখো ইলেকট্রন ভোল্ট কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো এবং ওখান থেকে ম্যাথামেটিক্যাল টার্মগুলো খুব ইউজড হয়। তোমরা একটু খেয়াল রাখবে যে ইলেকট্রন ভোল্টের ব্যাপারটা। দেখো ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি। ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি? ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটা একক। আমরা জানি শক্তির একক রয়েছে যেমন জুল, যেমন আর্গ, তেমন হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তবে ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটা ছোট একক। শক্তির একটা কি? ছোট একক। দেখো ইলেকট্রন ভোল্ট বলতে আমরা কি বুঝি নরমালি, না তো বলছে একটা ইলেকট্রন অন ভোল্ট বিভবকে অতিক্রম করতে গিয়ে, কত ভোল্ট? অন ভোল্ট বিভব। একটা ইলেকট্রন
1 ভোল্ট বিভবকে, এই একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব কোনো জায়গাতে আছে, সেটাকে অতিক্রম করতে গিয়ে ইলেকট্রনটার যে পরিমাণ গতিশক্তি হ্রাস বা বৃদ্ধি ঘটে, যে পরিমাণ গতিশক্তি হ্রাস বা বৃদ্ধি ঘটে, সেটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো সংজ্ঞাটা কি বলছে, তাহলে ইলেকট্রন ভোল্ট বলতে কি বুঝি, তাহলে আমরা বলবো একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভবকে অতিক্রম করতে গিয়ে তার গতিশক্তির যে পরিমাণ হ্রাস বা বৃদ্ধি ঘটে, সেটাকে বলা হয় অন ইভি বা অন ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, ইভি ক্যাপিটাল ভি মানে এটা ভোল্ট, এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে 1 ইভি বা ইলেকট্রন ভোল্টকে ইভি এককে প্রকাশ করা হয়। কি এককে প্রকাশ করা হয়, তাহলে আমি কি বললাম, ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটা একক, শক্তির একটা একক, ছোট একক। পরীক্ষায় আসে ইলেকট্রন ভোল্ট কি, তাহলে আমরা বলবো ইলেকট্রন ভোল্ট হলো শক্তির একটা ছোট একক। ইলেকট্রন ভোল্ট কাকে বলে, তাহলে আমরা বলবো একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভবকে অতিক্রম করতে গিয়ে তার গতিশক্তির যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস ঘটে, সেটাকে বলা হয় গতিশক্তির বৃদ্ধি বা হ্রাস, সেটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। অন ইলেকট্রন ভোল্ট কে লেখা হয় 1 ইভি দ্বারা, 1 ইভি দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে, দেখো ছোট্ট একটা প্রশ্ন রাখবে যে স্যার ইলেকট্রন ভোল্টে গতিশক্তি হ্রাস বৃদ্ধি কেন? ধরে নাও কোন একটা ইলেকট্রন কোন একটা ধাতব প্লেট থেকে বেরোচ্ছে, আমি এরকম একটা ধরলাম যে ধাতব প্লেট, এই ধাতব প্লেট থেকে একটা ইলেকট্রন নির্গত হবে, যদি তার সামনে ইলেকট্রন নির্গত হচ্ছে, কে নির্গত হচ্ছে, ইলেকট্রন নির্গত হচ্ছে, যদি তার সামনে আমি ধনাত্মক বিভব রাখি, কি রাখি আমি, ধনাত্মক বিভবকে যদি আমি রাখি, দেখো আমি রাখলাম কাকে, ধনাত্মক বিভবকে। কোথায় রাখলাম, যে একটা ধাতব প্লেট থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে, কতটা ইলেকট্রন বেরিয়েছে, একটা, ধরে নাও। তাহলে কোন ধাতব প্লেট থেকে বা ধাতু থেকে যখন একটা ইলেকট্রন নির্গত হচ্ছে, তার সামনে যদি ধনাত্মক বিভবকে রাখা হয়, তাহলে ধনাত্মক বিভব কি করবে, ইলেকট্রনটাকে অ্যাট্রাকটিভ করবে, পজিটিভ আর নেগেটিভ। ধনাত্মক বিভব ইলেকট্রন ঋণাত্মককে কি করবে, অ্যাট্রাকটিভ করবে। কেউ যদি কাউকে টানে, নিজের দিকে টানে, যদি আকর্ষণ করে, তাহলে তার গতিশক্তি বাড়বে না কমবে, মানে ধাতু থেকে বেরোচ্ছিল, তাহলে তার গতিশক্তি কি হবে, বাড়বে। গতিশক্তি কি হবে, তাহলে বাড়বে। তার জন্য বলছে যে পরিমাণ গতিশক্তি বৃদ্ধি পায়। এবার আমি এখানে ধনাত্মক না রেখে যদি আমি ঋণাত্মক বিভব রাখি, ঋণাত্মক বিভব যদি রেখে দিই, আমি ঋণাত্মক বিভব যদি আমি রেখে দিই, তাহলে ঘটনাটা কি ঘটবে, এখন ধনাত্মক নেই, ধরে নাও এটা নেই, এখন যদি আমি ঋণাত্মক বিভবকে রাখি, তাহলে এর গতিশক্তিটা কি হবে, সাধারণত কমবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো জানি যে ধনাত্মক বিভব থাকলে আকর্ষণের সময় যা গতিশক্তি হবে, ঋণাত্মক বিভব রেখে তাহলে বিকর্ষণের সময় উল্টো দিকে সেম গতিশক্তি হবে। কিন্তু না, কোন একটা ধাতব পৃষ্ঠ থেকে যখন ইলেকট্রন বেরোবে, এটা ফটোইলেকট্রিক ইফেক্টের ঘটনায় হয়, এমনি তো বেরোবে না। সে যখন বেরোচ্ছিল তার নর্মাল যে গতিশক্তি, সে তো বেরোচ্ছিল রে বাবা, বেরোচ্ছিল, গতিশক্তি কমবে কিনা তুমি দেখো। আমি ধরে নাও যে আমি তোমাকে একটা বললাম কি, যে উপর থেকে একটা ঢিলকে ফেলে দিলাম আমি নিচের দিকে, এইভাবে একটা ঢিলকে ফেলে দিচ্ছি, ধরে নাও ফেলে দিচ্ছি, ঢিলটা নর্মাল যে ভেলোসিটিতে পড়বে, সে তো পড়ছিল, ওইরকমই এখানে ইলেকট্রন তো বেরোচ্ছিল, ফটোইলেকট্রিক ইফেক্টের ঘটনার জন্য, যেটা আমি একটু পরে গল্প করব। ইলেকট্রন বেরিয়ে আসছিল, যদি এখানে ধনাত্মক বিভব থাকে, তাহলে সে জোরে টানবে, চুম্বকের মতো আকর্ষণ করে নেবে। যদি তার সামনে ঋণাত্মক বিভব থাকে, তাহলে এর ভেলোসিটিটাকে কমিয়ে দেবে। মানে এ যে নির্গত হচ্ছিল, যখন এরা কেউ নেই তখনও কিন্তু নির্গত হচ্ছিল, মানে ধাতব পৃষ্ঠ থেকে অর্থাৎ ধাতু থেকে ইলেকট্রন বেরিয়ে আসছিল, এরা কেউ নেই ধরে নাও, কিন্তু ইলেকট্রনটা কোথায়, ধাতু থেকে বেরোচ্ছিল। বেরোতে গিয়ে যদি তার সামনে ধনাত্মক বিভবকে রেখে দিই, তাহলে সে যে গতিতে আসছিল, একটু গতিটা ফাস্ট হবে, গতিটা কি হবে, ফাস্ট হবে, দ্রুত চলে আসবে, কারণ অ্যাট্রাকটিভ করবে। এবার এর যে গতিতে বেরোচ্ছিল, যে নর্মাল গতিতে, তার সামনে যদি ঋণাত্মক বিভবকে রেখে দিই, তাহলে ঋণাত্মককে বিকর্ষণ করে তখন তার গতিটাকে কি করবে, কমিয়ে দিবে। তার জন্য আমি বলেছি গতিশক্তির হ্রাস বা বৃদ্ধি। এখন তোমাকে যে আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম, এই ঢিলটাকে ধরে নাও আমি উপর থেকে ফেলছি, নর্মাল যে ভেলোসিটিতে পড়বে নিচের দিকে, এখন নিচ থেকে যদি প্রচন্ড প্রেসার একটা বাতাস মারি উপরের দিকে, তাহলে ঢিলটা কি আগের সমান ভেলোসিটিতে নিচে পড়বে,
জিন্দেগিতে পড়া সম্ভব নয়, কারণ তার ভেলোসিটিটা কমে যাবে, তার গতিশক্তিটা কমে যাবে। কেন কমবে? কারণ তার অপোজিট দিকে একটা বল কাজ করছে। এটা নর্মালি পড়ছে, ধরো নিচে কেউ নেই, নর্মাল নিচ প্লেন যেরকম থাকে সমতল, এ পড়ছিল, যা ভেলোসিটি নিয়ে পড়লো, যা গতিশক্তি নিয়ে পড়লো, এখন এ পড়ছে, আর নিচ থেকে করলাম কি একটা প্রেসার মেশিন দিয়ে আমি উপরের দিকে বাতাস ছুটতে লাগলাম এর সোজা করে, তাহলে এ কি আগের সমান ভেলোসিটি নিয়ে পড়বে? জিন্দেগিতেও পড়বে না, কারণ তার গতিশক্তি কমে যাবে। যে গতিশক্তি নিয়ে যাচ্ছিল সেই গতিশক্তি কিন্তু কমে যাবে, কারণ তার ভেলোসিটি কমে যাবে। তার জন্য বলা হয়েছে যে একটা ধাতব পৃষ্ঠ থেকে একটা ইলেকট্রন নির্গত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে বেরিয়ে যাচ্ছে। যদি তার সামনে ধনাত্মক বিভব রেখে দিই তাহলে সে কি করবে? জোরে যাবে, অর্থাৎ তার গতিশক্তি বাড়বে। যদি তার সামনে ঋণাত্মক বিভব রেখে দিই তাহলে ঋণাত্মককে পরস্পর বিকর্ষণ করবে, তার গতিটাকে মন্থর করবে। তার জন্য আমি বলেছি যে একটি ইলেকট্রন অন ভোল্ট বিভবকে অতিক্রম করতে গিয়ে তার গতিশক্তির যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস ঘটে সেটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা বলতে পারি স্যার যে অন ইলেকট্রন ভোল্ট বা অন ইভি সমান, আমি এটাকে ভেঙে লিখতে পারি 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট। দেখো, আর আমি কিছুক্ষণ আগে বললাম ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক, যেমন জুল হচ্ছে শক্তির একক, যেমন আর্গ হচ্ছে শক্তির একক, তেমন ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক। এরা তিনটাই হচ্ছে শক্তির একক। এটা হলো সবচেয়ে বড় একক, তারপরে এটা একক এই তিনটার মধ্যে, তারপরে এটা একক। অর্থাৎ আমরা ইলেকট্রন ভোল্ট এদের মধ্যে সবচাইতে ছোট একটা শক্তির একক। দেখো, তাহলে আমরা অন ইলেকট্রন ভোল্টকে ভেঙে লিখতে পারি একটি ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট। আমরা প্রত্যেকে জানি একটি ইলেকট্রন সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট। আমরা জানি যে W ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? V ইজ ইকুয়াল টু W বাই কিউ। আমরা একটা ইকুয়েশন জানি যে V ইজ ইকুয়াল টু W বাই কিউ। তাহলে W ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি স্যার? Q ইন্টু V। তাহলে কিউ কে আমরা কুলম্বে কনভার্ট করতে পারি SI। কিউ মানে কি? আধান, আধানে হচ্ছে কুলম্ব। আর V মানে হচ্ছে বিভব, বিভবের একক হচ্ছে কি? তাহলে ভোল্ট। বিভবের একক কি? তাহলে ভোল্ট। তাহলে কুলম ইন্টু ভোল্ট, তার মানে কি? W মানে কার্য। তাহলে কুলম ইন্টু ভোল্ট মানে কি? W বা কার্য। তাহলে এখানে দেখো তো যে 1 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, তার মানে এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, আর কুলম ইন্টু ভোল্ট, কুলম ইন্টু ভোল্ট তার মানে কি? W। কুলম ইন্টু ভোল্ট, আমি তো আগে বললাম এটা হলো ইলেকট্রন, এটা হলো ভোল্ট। তাহলে কুলম ইন্টু ভোল্ট মানে কি? W মানে কার্য। আর কার্যের আমরা কার্যে রূপান্তরিত করেছি ইলেকট্রন ভোল্ট থেকে কার্য। আর কার্যের আমরা এসআই একক কি জানি? আমরা তাহলে বলবো 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। কি জানি আমরা? জুল। আমরা কেন স্যার এখানে জুল বসালাম? কারণ তুমি দেখো এই যে ইলেকট্রনের যে আধান সেটা কিসে বসিয়েছি? এসআই। আমি সিজিএস এ বসাইনি। আমি কি বসিয়েছি? বসাইনি। তাহলে আমি বসিয়েছি কি? ইলেকট্রনের যে মান, যে আধানের মান, সেটা বসিয়েছি এসআই কুলমে। আর যেহেতু ভোল্ট, এই যে বিভব তার একক হচ্ছে ভোল্ট, এটা হলো এসআই। তাহলে এটা যদি কুলম যদি এসআই হয়, ভোল্ট যদি এসআই হয়, তাহলে তার কার্যটাও কি হবে? এসআই হবে। তাহলে এটাও যদি এসআই তে হয়, এটাও যদি এসআই তে হয়, তাহলে ডাব্লিউটাও কি হবে? তাহলে এসআই। আমরা জানি যে কার্যের এসআই একক হচ্ছে জুল, আর কার্যের সিজিএস একক হচ্ছে আর্ম। কার্যের সিজিএস একক হচ্ছে আর্ম, এবং পারমাণবিক একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। পারমাণবিক একক কি? ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করলাম। তাহলে অন ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। আমরা এই চ্যাপ্টার থেকে যে ম্যাথ সলিউশন করব এবং খুব ইজি ভাবে আমরা কিন্তু ম্যাথগুলোকে করতে পারবো। আমাদেরকে মাথায় রাখতে হবে এই কনভার্টেশন গুলো কিন্তু খুব থাকবে। ইলেকট্রন ভোল্টকে জুলে, জুলকে ইলেকট্রন ভোল্টে, এই কনভার্টেশন গুলো আমাদের থাকবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বলবো যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। হয়তো জুল থেকে ইলেকট্রন ভোল্ট কনভার্ট করতে হবে বা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে হবে। তাহলে দেখো, যদি আমরা জুলকে যদি ইলেকট্রন ভোল্টে করি, জুলকে কিসে করব? ইলেকট্রন ভোল্টে করব। তাহলে এটা ভাগ করতে হবে। দেখো আমি রাত দেখাচ্ছি। তাহলে আমি বলতে পারি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল সমান যদি অন ইলেকট্রন ভোল্ট হয়, তোমাকে বললো অন ইলেকট্রন ভোল্ট হলো,
তাহলে তোমাকে বলবে যে তাহলে 1 জুল সমান কত, তাহলে 1 জুল সমান আমরা বের করতে পারি 1/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রন ভোল্ট। জুলকে দেখো কিভাবে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে, অর্থাৎ আমরা বলবো জুলকে ইলেকট্রন ভোল্টে যখন কনভার্ট করব তখন 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ, আর ইলেকট্রন ভোল্টকে যখন জুলে করব তখন আমরা করব কি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ। দেখো এইদিকে দেখো, তোমরা প্রত্যেকে এদিকে দেখবে 1 ইলেকট্রন ভোল্ট সমান আমরা কত পেলাম 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এইদিকে দেখবে খেয়াল রেখে ইলেকট্রন ভোল্ট সমান এটা আমরা পেলাম। আগে যদি কনভার্ট করি তাহলে কত পাবো 1 ইলেকট্রন ভোল্ট সমান 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ হবে, তার মানে এটা হয়ে যাবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 থেকে 7 বাদ চলে যাবে, তাহলে কত হচ্ছে 12 এত আর। আমি কিছুক্ষণ আগেই বললাম যে ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির যে পারমাণবিক একক, আর আমাদের জুল এসআই আর আর্গটা হচ্ছে আমাদের সিজিএস। আমরা জানি জুল হচ্ছে বড়, তারপরে আর্গ, তারপর হচ্ছে ইলেকট্রন ভোল্ট, তারপরে হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট, আগে আর্গ, তারপর আগে জুল, জুল হচ্ছে শক্তির 3টা এককের মধ্যে বড়, তারপরে বড় হচ্ছে আর্গ, তারপরে বড় হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট। তোমাকে পরীক্ষায় কোশ্চেন আসবে ইলেকট্রন ভোল্ট কি, আমি আগেও বলেছি, তাহলে বলবে শক্তির ছোট একক সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। দেখো এখানে লেখা আছে 1 ইভি কত সাথে সমান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুলের সাথে সমান, মানে এতটা মাইনাস টার্মের সাথে 1 সমান। তাহলে বড়কে আর ছোটকে, তাহলে আমরা অবশ্যই বলবো এটা সবচাইতে বড়, এত মাইনাস এটা ছোট। তারপরে দেখো এর মাইনাস 12 পাওয়ারের সাথে এটা সমান, তারপরে তার মানে কি এর তুলনায় মানে এটা সবচেয়ে বড়, তারপরে এটা বড়, তারপর এটা বড়, মার্কের ভেরিয়েশন। তুমি যদি এইভাবে বুঝতে না পারো তাহলে তুমি এইভাবে কাজ করবে, যে এটাকে তোমাকে রাফলি দেখাচ্ছি, দেখো একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তুমি লিখতে পারো যে 1 ইভি সমানই হচ্ছে তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, তোমাকে বড় ছোট বোঝানোর জন্য। তাহলে এটাকে লিখতে পারি আমরা 1.6 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 19 জুল, তাহলে আমি 1 ইভি লিখতে পারি। এটাকে 1 দিয়ে গুণ করলে কত হবে 10 টু দি পাওয়ার 19 ইভি সমান হচ্ছে 1.6 জুল। এবার বলো বড় আর ছোট কি, তাহলে এর 1.6 টাইমস এর 10 টু দি পাওয়ার 19 টাইমস এর সাথে সমান, তাহলে আমরা অবশ্যই বলবো জুল বড়। কে বড়? জুল বড়। তারপর এর সাথে যদি কনভার্টেশন করো তাহলে তুমি দেখতে পাবে 10 টু দি পাওয়ার কত আসবে 12 ইভি সমানই আসবে 1.6 আর, মানে এর 1.6 এর সাথে 10 টু দি পাওয়ার 12 টার্ম সমান। তাহলে তোমরা ক্যালকুলেশনও বুঝতে পারলে, তাহলে বলবে জুল আর ইলেকট্রন ভোল্ট এদের মধ্যে জুল বড়, তারপরে আর্গ, তারপরে ইলেকট্রন ভোল্ট। পরীক্ষায় কোশ্চেন আসে শর্টের জন্য, তোমরা খুব খেয়াল করে রাখবে। এবং এখান থেকে ম্যাথ আসে, আমি একটা তোমাদের ম্যাথ ফলো করাচ্ছি, দেখো তোমরা একটা ম্যাথ করে নাও এই টপিকসের উপর দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন কত ইজি বা কেমন করে কোশ্চেন সলিউশন করতে হয়। দেখো একটা কোশ্চেন দিয়েছে ওরা যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোন ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রন কোনটা? এবার দেখো ফটো ইলেকট্রন বলতে ধরে নাও কোন একটা ধাতু থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছিল সেটাকে বলা হয় ফটো ইলেকট্রন। কারণ এটা আমরা বিস্তারিত ক্লাস করব, কেন ফটো ইলেকট্রন বললো সেটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব, যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস। তো ফটো ইলেকট্রন তোরা বলছে যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোন ফটো ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রন ভোল্ট এককে কত হবে। মানে বলছে তার যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে তার ভেলোসিটি দিয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে একটা ইলেকট্রন কিন্তু বেরিয়ে যাচ্ছে। যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেটা হচ্ছে ফটো ইলেকট্রন। আমি বললাম বিস্তারিত ক্লাস করব ফটো ইলেকট্রনকে নিয়ে। তো গতিশক্তি কত হবে? ইলেকট্রনের ভর দিয়েছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার 28 গ্রাম, তাহলে ভর দিয়ে দিয়েছে মাস,
তাহলে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, এটা আমরা দিয়ে দিয়েছি, আর মিটার পার সেকেন্ডে দিয়েছি, তাহলে কেজিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, কেজি করলে 31 করে দিবা। ইলেকট্রনের যে ফটো ইলেকট্রনের তার গতিশক্তি কত হচ্ছে, তাহলে গতিশক্তি তোমরা বের করবে। তাহলে গতিশক্তি তোমরা যখন বের করবে, আমাদের কোশ্চেনটা দিয়েছে, তাহলে গতিশক্তি বের করার সূত্র কি? ফটো ইলেকট্রনের গতিশক্তি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এমটা হচ্ছে যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে তার মাস, ভিটা হচ্ছে যে ইলেকট্রন বেরিয়ে আসছে তার ভেলোসিটি। মান বসাও, তাহলে হাফ ইন্টু এম এর মান কত দিয়েছে, এটাকে তোমাকে গ্রামটাকে কেজিতে কনভার্ট করো, কারণ এটা মিটার পার সেকেন্ডে রয়েছে। তাহলে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করবে, এম এর মান বসাও, 9.1 ইন্টু 10⁻31 ইন্টু ভি স্কোয়ারের মান বসাও, তাহলে 2 ইন্টু 10⁻7, 2 ইন্টু 10⁻7 তার স্কোয়ার করো। ক্যালকুলেশন করলে হাফ ইন্টু তাহলে কত হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 ইন্টু তোমরা দেখবে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে 4 ইন্টু 10⁻7 দুগুণে কত 14, তাহলে এই 2 আর 2 কেটে গেল, তাহলে এটাকে আমরা লিখতে পারি 91 ডিভাইড বাই 10 ইন্টু 10⁻31 ইন্টু এটা 2 রয়েছে ইন্টু 2 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে 14, তাহলে 31 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে, কত হবে দেখো তো, 31 থেকে 14 বাদ দিলে তোমাদের হচ্ছে 17 আসবে সম্ভবত। তাহলে 31 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে কত হচ্ছে, 31 থেকে আমরা, হ্যাঁ 31 থেকে তো 31 মানে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে 31 থেকে 14 বাদ হবে, তাহলে 14 বাদ দিলে আমরা কত পাবো, তাহলে দেখো 11 থেকে 8 বাদ 4 বাদ দাও, কত আছে 11 থেকে 4 বাদ 7, ঠিকই আছে, ওটাই হলো। 13 থেকে আমরা মার্ক দিলাম 17 পেলাম, ঠিক আছে, তাহলে আমরা 17, তাহলে হচ্ছে এখানে একটা 10 আর একটা পাওয়ার চলে যাবে, 10 তো মাইনাস হয়ে যাবে, 18 হয়ে যাবে, তাহলে 91 ইন্টু 2, 91 ইন্টু 2 ইন্টু 10⁻⁻18, এই মানটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা ক্যালকুলেটর দিলে দেখতে পাবে 1137.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1137.5 ইলেকট্রন ভোল্ট, এগুলো প্রত্যেকটা কিন্তু জুলে আসবে, কারণ এগুলো আমরা এসআই বসিয়েছি মিটার পার সেকেন্ড, এটা কেজিতে বসিয়েছি, এখানে তুমি ক্যালকুলেশন করে এটা কিন্তু তুমি কিসে পাবে, এটা পাবে তুমি জুলে, কারণ গতিশক্তির একক পেয়েছো, সবগুলো বসে জুলে পাবে, আর জুল থেকে যখন তুমি ইলেকট্রন ভোল্টে চেয়েছে তার মানে কত 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ডিভাইড করতে হবে, কিছুক্ষণ আগে যেটা শিখালাম, দিয়ে তুমি যেটা ইলেকট্রন ভোল্ট পাবে সেটা হচ্ছে 1137.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে ফটো ইলেকট্রন টপিক্সটা আমরা কিন্তু ইলেকট্রন ভোল্ট টপিক্সটা আমরা কিন্তু ক্লিয়ার করে দিলাম, যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। তোমরা অবশ্যই এর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো, ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে এবং বিস্তারিত আলোচনা হবে, বাকি যে সমস্ত পার্টগুলো থাকবে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা এরকম নিয়মিত ভিডিও যদি পেতে চাও বা নিয়মিত ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই এমআর ফিজিক্স চ্যানেলকে বা এমআর ফিজিক্স ক্লাসেসকে তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে ফলো করবে এবং তোমরা নিয়মিত ভিডিও পেতে থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।